স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অবশেষে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার, শ্রমিকদের যানবাহন চলাচল শুরু। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের বেশিরভাগ নদ নদী, আশ্বাস নয় কার্যকর ব্যবস্থা দাবি। নদী আটে গেছে, শুরু হয়ে গেছে, এখন নৌকা চলাচল করে না, কারণ এটা বর্তমানে বড়তে এমন খরচা হয়েছে যা মানে একটু মেঘ দিলে আমরা 22 লেগে যায়। দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনার আয়োজন। মা দুর্গা যেন সবার পৃথিবীর মধ্যে শান্তি মঙ্গল বার্তা নিয়ে আসে সেই প্রার্থনা। আমাদের দেশের যে সার্বিক অবস্থা আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা অনেক সুন্দর স্বাভাবিকভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সেনাবাহিনীর আশ্বাসে প্রায় 52 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়ার থেকে অবরোধ তুলে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। পুলিশ জানায়, আশুলিয়ার বাইপার এলাকায় বার্ডস গ্রুপের শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে গত সোমবার থেকে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নেন। এ অবস্থায় দুপুরে সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর নবীনগর চন্দ্রা সড়কে শুরু হয় যান চলাচল। অন্যদিকে চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেশ কিছু শ্রমিক। পরে দুপুরে সেনাবাহিনীর আশ্বাসে তারাও সড়ক থেকে অবরোধ তুলে নেন। দর্শক, এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, শ্রমিকরা অবরোধ তুলে নেয়ার পর এখন মহাসড়কের অবস্থা কেমন দেখছেন আপনি? জি তানিয়া, সকাল 9:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড়ে নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড কারখানা, এই কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয় এবং মহাসড়কে ঢাকামুখী এবং টাঙ্গাইলমুখী উভয় স্থানে আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কারণ রেল যে রাস্তা রয়েছে মহাসড়কে ফ্লাইওভারের মাথায় কিন্তু তারা দুই পাশে অবরোধ করে অবস্থান করে নারী এবং পুরুষ শ্রমিকরা। তাদের দাবি যে তারা 3 মাসের বকেয়া বেতন রয়েছে এবং আরো টিফিন বিল সহ অন্যান্য ভাতাদির দাবিতে তারা অবস্থান নেয়। এই কারখানাটি কিন্তু 17 তারিখ থেকে আসলে গত মাসের 17 তারিখ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার আগের মাসের বেতন এবং চলতি মাসের বেতনের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় 2.5 ঘন্টা পর মহাসড়কে সেনাবাহিনীর সদস্যরা আসে এবং সেনাবাহিনীর সদস্যরা এসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যায় এবং সরিয়ে নিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা আসলে কারখানার ভেতরে অবস্থান নেয়। পরবর্তী সময় সেনা সদস্যরা এসে কারখানার শ্রমিকদের সাথে কথা বলে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আসলে শ্রমিকদের বেতনাদি সহ সকল পাওনাদি পরিশোধের আশ্বাস দেন সেনাবাহিনীর সদস্যরা এবং এরপর থেকে কিন্তু শ্রমিকরা কারখানা থেকে চলে যায় এবং সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে চলে যায়। দুপুরের পর থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী এবং চন্দ্রা থেকে নবীনগরমুখী যে রাস্তা রয়েছে, দুটি রাস্তা দিয়ে আসলে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। কিন্তু এর আগেই অনেক ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রী এবং পথচারীরা। তারা শ্রমিকরা আশ্বাসের পাওয়ার পর থেকেই আসলে কারখানা এলাকা এবং অবস্থা অবরোধের মধ্যে নেই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং স্বস্তি ফিরেছে যাত্রী এবং পথচারীদের মধ্যে। তানিয়া, গাজীপুর থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীর পানি হ্রাস পাওয়ায় দুর্গতরা আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে। তবে বন্যার পানি কমতে থাকায় ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এদিকে নওগাঁয় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বসতবাড়ি ও ফসলের ক্ষেত। মরিচ, করলা ও বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দখল ও দূষণে অস্তিত্ব হারাতে বসেছে হবিগঞ্জের মধ্য দিয়ে বয়ে যাওয়া অধিকাংশ নদ নদী। জেলায় 50টিরও বেশি নদী থাকলেও বর্তমানে অস্তিত্ব মেলে মাত্র 30টির। এসব নদীর দুই পাড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা।
নদী রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। এক সময়ের খরস্রোতা শাখা বরাক নদী, এতে চলাচল করত লঞ্চ ও ট্রলার। এই জলাধার ঘিরে গড়ে ওঠে হবিগঞ্জের নবীগঞ্জ শহর। স্থানীয় ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যম ছিল এই নদীপথ, কিন্তু কালের পরিক্রমায় গত 4 দশকে এই নদী হারিয়েছে যৌবন। নৌকা দিয়ে আমরা আইছি, থানাঘাটও গেছি, একটা নৌকা গেছে, একটা নৌকা আইছে, এখন তো একটা নৌকা যাবে পথ নাই। যদি এই অবস্থা থাকে আর 2-4 বছর পরে পানি যাওয়ার পথ থাকতো না। গুলা থাকতো, ফাটির গুলা থাকতো, বাজারে খুব জমজমাটা ছিল, আড়তদারি চলতো এই বাজারে। এখন এইগুলা কিচ্ছু নাই। এই নদী গুমুজুরে যাইতে গিয়া আমি এখন সামনে গিয়া নদীটা ব্লক হয়ে গেছে। একই অবস্থা খোয়াই, আউড়া, কুশিয়ারা ও করাঙ্গি সহ অন্যান্য নদীগুলোর। জেলায় 50টির বেশি নদী থাকলেও এখন টিকে আছে 30টির মতো। দখল, দূষণ আর ভরাটের কারণে বাকিগুলো বিলীন হয়ে গেছে। নদী আটে গেছে, শুরু হয়ে গেছে, এখন নৌকা চলাচল করে না, বদ্ধ হয়ে গেছে। মানে এখন বাড়ি ঘর মানাইয়া মনে করো জাল দড়ি এগুলো দিয়া আটানো হয়ে গেছে, মাটি বেলা ভরাট করে গেছে। নদী তো নাই, খাল বিল খালও হওয়া যান না, কারণ এটা বর্তমানে বর্তে এমন খরচা হয়েছে যা মানে একটু মেঘ দিলে আমরা 22 লেগে যায়। দখলদারদের উচ্ছেদের মাধ্যমে নদীগুলো রক্ষার আহ্বান পরিবেশ কর্মীদের। ড্রেজিং করুন এবং নদীর বাঁধগুলো ঠিক করুন, নদীর দখলদারকে উচ্ছেদ করে আমাদের নদীগুলো আগে যেরকমভাবে প্রবাহিত হতো, অতখানি যদিও বা নাও হোক, কিন্তু তার থেকেও আরেকটু বেশি, অন্তত 4 ভাগের 3 ভাগ প্রবাহিত হোক। নদী রক্ষায় খননের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আমরা অতি সত্বরই এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ব্যবস্থা করব। এই নদীর বিষয়ে, খননের বিষয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। যেহেতু নদীটা দূষিত নদী, সেহেতু দূষণটা রোধ করে তারপরে যদি আমরা এই নদীটা খনন করতে পারি, তাহলে নদীটার পূর্ণ আগের অবস্থায় ফিরে আসবে। শুধু আশ্বাস নয়, জেলার নদ নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত। পুরাণে আছে, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত দেবী দুর্গা 9 দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন। আগামী 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই উৎসবের। মা দুর্গা যেন সবার পৃথিবীর মধ্যে শান্তি মঙ্গল বার্তা নিয়ে আসে, সেই প্রার্থনা। আমরা প্রকৃত জীবনে সবাই এক একজন দুর্গা, সবাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহিষাসুরকে বোধ করে থাকি, কিন্তু কখনো হয়তো ল্যাম্পলাইটের সামনে আসা হয় না। আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে যে আমাদের প্রথমবারের মতো যে মহলার আয়োজনটি করা হয়েছে, তো সেটা আমরা অনেক সুষ্ঠুভাবে এবং আমাদের দেশের যে সার্বিক অবস্থা আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা অনেক সুন্দর স্বাভাবিকভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। দর্শক, দুর্গোৎসবের আরও তথ্য নিয়ে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, মহালয়ার দিন সন্ধ্যায় কি কোনো আনুষ্ঠানিকতা রয়েছে, আর মণ্ডপগুলো নিরাপত্তা কেমন দেখছেন সেখানে? পিতৃপক্ষের অবসান, মাতৃকুলের যে আগমন, সেই সময়টাকেই মহালয়া বলে। এই মহালয়ের মাধ্যমে কিন্তু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, ভোরে কিন্তু এখানে কিন্তু চণ্ডীপাঠের মাধ্যমে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তার পরবর্তীতে গীতিগান এবং অসুরবধের যে মঞ্চায়ন, রামায়ণ, সেগুলো কিন্তু মঞ্চায়ন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্দিরে। আর বিশেষ করে এই মহালয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন মন্দিরে প্রতি 2 ঘন্টা করে প্রতিদিন, যেহেতু 9 তারিখে ষষ্ঠী রয়েছে, ষষ্ঠীর আগ পর্যন্ত প্রতিদিনই কিন্তু 2 ঘন্টা করে চণ্ডীপাঠ করা হবে বলে জানিয়েছেন এখানকার পুরোহিত। এবং
আরেকটি বিষয় আমরা যে বিষয়টি দেখেছি, সকাল থেকে বিভিন্ন মন্দিরে যে মহালয়ের যে পূজা অর্চনা সেটা করা হয়েছে এবং নারায়ণগঞ্জের যে আমলাপাড়া বালাজির মন্দির রয়েছে সেখানে কিন্তু ব্যবচাকা নামে একটি সংগঠন তারা কিন্তু এখানে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানে আমরা দেখেছি তারা অসুরবদের যে দুর্গা সাজিয়ে এবং গীতি গান সাজিয়ে তারা কিন্তু ব্যাপক ভক্তের সমাগমে কিন্তু সেই অনুষ্ঠানটি করেছেন। এবং আরেকটি বিষয়, আমরা নিরাপত্তার বিষয়টি আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমরা কথা বলেছিলাম যে এখানকার স্থানীয় যে জেলা প্রশাসক তিনি যে বিষয়টি জানিয়েছেন, নারায়ণগঞ্জে 214টি পূজা মণ্ডপ রয়েছে, সেখানে কিন্তু আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হবে। সেই সাথে প্রতি 10টি মন্দিরে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়া হবে নিয়ন্ত্রণের জন্য। এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন, এখন যেহেতু দেশের অস্থিতিশীল পরিবেশ রয়েছে, কেউ যদি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে এবং কোনো জায়গায় যদি অপ্রীতিকর ঘটনা করে তাদের কিন্তু ছাড় দেওয়া হবে বলে তারা যে বিষয়টি জানিয়েছেন এবং 3 স্তরে নিরাপত্তা কিন্তু তারা গঠন করবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয়, এখন থেকে কিন্তু তারা প্রতিটি পূজা মণ্ডপের নজরদারি রেখেছেন, তবে ঝুঁকিপূর্ণ কোনো পূজা মণ্ডপ আছে কিনা সেই বিষয়টি প্রশ্ন করলে তিনি বলেছেন নারায়ণগঞ্জে কোনো ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ নেই, নিরাপত্তার বলেই সম্প্রীতি বলেই সাজানো হয়েছে। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে কিন্তু যে দুর্গা প্রতিমা রয়েছে সেগুলি কিন্তু চক্ষুদান এবং রং তুলির আচর কিন্তু সাজানো হচ্ছে, সেই সাথে কিন্তু আলোকসজ্জা এবং স্টেজের কাজও কিন্তু করা হচ্ছে। সর্বোপরি মহলার মাধ্যমে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মনের ভিতর কিন্তু যে আনন্দের উৎসবের আমেজটা কিন্তু নাড়া দেয়, সেই আনন্দে উৎসবে কিন্তু আজ থেকে কিন্তু সবার মনে নাড়া দিচ্ছে। এবং আগামী 9 অক্টোবর ষষ্ঠী এবং 13 অক্টোবর দশমী বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু দুর্গাপূজার সমাপ্তি হবে। এই ছিল আসলে আমার কাছে মহালয়ের এখন পর্যন্ত সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান চলাকালে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়নি, শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে বুধবার ব্রিফিংয়ে একথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। এ সময় সাগর রুনি হত্যা মামলা তদন্ত সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। গত 28 সেপ্টেম্বর রাজধানীর গুলশান 2-এর একটি মুদি দোকানের ভেতর থেকে দোকানের মালিক মোহাম্মদ রফিক ও কর্মচারী মোহাম্মদ সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। রুমন নামে একজনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে ধরার পর র্যাব বলছে পূর্ব শত্রুতা ও দোকানের মালামাল লুট করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এর সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। দোকানের যে মালামালগুলি ছিল, বাসার যে মালামালগুলি ছিল, এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায়। এক প্রশ্নের জবাবে র্যাব জানায়, ছাত্র জনতার আন্দোলনে যাদের সম্পৃক্ততা আছে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। হেলমেট পরে হামলা চালানো 30 থেকে 40 জনকে শনাক্ত করা হয়েছে। র্যাবের মুখপাত্র জানান, আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, গুলি চালানো হয়নি। অস্ত্র ইন আউট রেজিস্টার আছে, তারপর যেখানে রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে, তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি। আরেক প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র জানান, সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে গঠিত টাস্ক ফোর্সকে প্রয়োজনে সহায়তা দেবে র্যাব। তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি। এখানে উদাসীনতা বা গাফিলতা আমি এভাবে বলতে চাই না, আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে, সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে। পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র্যাব বলছে, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করেছেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। পরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গেও মতবিনিময় করেন এনবিআরের চেয়ারম্যান। এ সময় বন্দরকে গতিশীল রাখতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বহির্বিশ্বে ভাবমূর্তি বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। কাস্টমস হাউসে সব ধরনের হয়রানি বন্ধের নির্দেশনা দেন আব্দুর রহমান। পরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন তিনি।
বন্দরের টাকা। খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর প্রধান করা হয়েছে খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। এদিকে ধর্ষণের অভিযোগে এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় 2টি পৃথক মামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানায় স্থানীয় প্রশাসন। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে গত রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সুবর্ণচর উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা একরামের দ্রুত বিচার ও উপযুক্ত শাস্তির দাবি জানান। মিছিলটি সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট থেকে বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মিতালি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এহসান আবদুল্লার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, এহসান আবদুল্লাহ দীর্ঘদিন ধরে রাজধানীর গুলশান ও বনানী থানা এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা ও ভয় দেখিয়ে জিম্মি করে আসছিল। এতদিন ভয়ে কেউ মুখ খুলতে পারেননি। তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রতারককে গ্রেফতার করে বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন। ইসরায়েলি সরকার জানায়, মঙ্গলবার ইরান 180টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সকাল 10টায় জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্দুকধারীর হামলায় 8 জন নিহত ও 7 জন আহত হয়েছে। দেশটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরের মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার তেল আবিবে জাফা এলাকায় ওই হামলা হয়। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামের শ্যামল ভক্ত দাস, রাজেন্দ্রনাথ ভক্ত দাস ও অচিন্ত ভক্ত দাস এই 3 ভাই গড়ে তুলেছেন ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প তৈরির কারখানা। প্রায় 30 বছর আগে খুলনায় ফুলতলা গ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজেন্দ্রনাথ ভক্ত দাস। সেখান থেকে ব্যাট বানানো শিখে আসেন তিনি। এরপর নিজ বাড়িতে এসে ব্যাট বানানো শুরু করেন রাজেন্দ্রনাথ। নিজে শিখে তার আরও 2 ভাইকে ব্যাট বানানো শিখিয়েছেন। 3 ভাইয়ের 3টি কারখানা, ভেতরে বাইরে পড়ে আছে সারি সারি কাঠ। ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প তৈরির কাজ করছেন শ্রমিকরা, কেউ মেশিনে আবার কেউ হাতের কাজে ব্যস্ত। এসব কারখানা ঝিনাইদহের মহেশপুরের বাথানগাছি গ্রামের 3 ভাইয়ের ভাগ্য বদলে দিয়েছে। এক ভাই বিদেশে পাড়ি জমালেও বাকি 2 ভাই এগুলো পরিচালনা করছেন। আমি প্রথমে অল্পই শুরু করছি, ওই 4-5টি কাঠ দিয়ে শুরু করছিলাম। প্রথমেই চেষ্টা করে দেখি কেমন হয়। এখন আমি তো সরাসরি কাঠ চলে যায় আমার আর কি। কুষ্টিয়া, ভাড়ামারা, এতে বিভিন্ন যশোর, নাভারুন, সাতক্ষীরা এগুলো সব আমার কারখানাতেই চলে আসে। এই বছর একটু বেশি এই আছে, মাসে ধরে নেই 500 থেকে 600 পিস। ওই যে ভাই শিখে আসে খুলনাতে, তারপরে বাড়ি এসে চালু করে, তারপরে আমরা করি সবাই। তারা জানান, শীতকালে ব্যাটের চাহিদা বেড়ে যায়। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এগুলো বিক্রি হয়। তো সিজনের সময় আমাদের আরো চাহিদা বেশি হয়। 3000 মালের অর্ডার দেয়, আমরা দিতে পারি না। আমাদের মেশিনের সমস্যা, আমরা তো হাতে অত ব্যাট তৈরি করা যায় না। ব্যাট অনেক দূর দূরান্ত থেকে কিনতে আসে, অনেক জায়গায় এই ব্যাটগুলো সেল হয়। আমাদের বন্ধু বান্ধব আছে, আবার ওরাও কিনে আনে পরিচয়। এখান থেকে আবার অনেক দূর থেকে লোকজন আসে এখানে ব্যাট কিনতে। এবং এই ব্যাট প্রথম কারখানা ছিল খুবই ক্ষুদ্র এবং ছোট, এখন আস্তে আস্তে একটু বড় আকার ধারণ করছে। মহেশপুরের বাথানগাছি গ্রামটি এখন ক্রিকেট গ্রাম নামে পরিচিত।
দীপ্ত, বার্তাকক্ষ। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো। লিলের মাঠে আতিথ্য নেবে স্প্যানিশ রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব লিভারপুল লড়বে বোলোগনার বিপক্ষে। আর এমি মার্তিনেজের অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে জার্মান দল বায়ার্ন মিউনিখের। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। নতুন ফরম্যাটে জয় দিয়ে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে স্টুটগার্টকে 3-1 গোলে হারায় তারা। এবার প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিলে, যাদের বিপক্ষে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় কখনোই মুখোমুখি হয়নি আঞ্চলিক শিষ্যরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে কোনো ফরাসি ক্লাবের বিপক্ষে সুখস্মৃতি নেই রিয়ালের। 2019 ও 22 সালে দুটো অ্যাওয়ে ম্যাচে পিএসজির কাছে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। তাই লিলের মাঠে বেশ সতর্ক হয়ে নামবে লস ব্লাঙ্কোরা। এছাড়াও চোটের কারণে এ ম্যাচে অনিশ্চিত কিলিয়ান এমবাপ্পে ও গোলরক্ষক থিবো কোর্তোয়া। নতুন কোচ আর্নে স্লটের নেতৃত্বে লিভারপুল কাটাচ্ছে দুর্দান্ত সময়। এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা ছাড়াও ইপিএল এর সবশেষ ম্যাচে উলভারহ্যাম্পটনকে হারায় তারা। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ বোলোগনা, যাদের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখ প্রতিযোগিতা শুরু করেছে রেকর্ড গড়ে। ডায়নামো জাগ্রেবকে 9-2 গোলে হারায় তারা। এবার প্রতিপক্ষ এমি মার্তিনেজের অ্যাস্টন ভিলা, যারা আবার ইয়ং বয়েজকে 3-0 গোলে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করে। 1982 সালে ইউরোপিয়ান কাপ ফাইনালে প্রথম দেখা হয় এই দুই দলের। সেবার বায়ার্নকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জেতে দ্য লায়নরা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অবশেষে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার শ্রমিকদের, যানবাহন চলাচল শুরু। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের বেশিরভাগ নদ নদী, আশ্বাস নয় কার্যকর ব্যবস্থা দাবি। এবং মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা অর্চনার আয়োজন। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।